নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনছেন শ্রুতি পুস্তক রানীচন্দ্র রচিত গুরুদেব। আজকের এপিসোড অর্থাৎ এই শ্রুতি পুস্তকের চতুর্থ পর্বে পাঠ থাকবে দ্বাদশ এবং ত্রয়োদশ পরিচ্ছেদের। এই দুটি পরিচ্ছেদ আমাদের এই পডকাস্টের গত সিজনে পাঠ করেছিলাম। শ্রোতা বন্ধুদের সুবিধের জন্য এই দুটি এপিসোডের পাঠ আবার ঠিক জায়গায় এই সম্পূর্ণ শ্রুতি পুস্তকের অন্তর্গত হিসেবে পরিবেশন করছি। আগের এপিসোডেই উল্লেখ করেছিলাম যে এই দুটি দ্বাদশ এবং ত্রয়োদশ পরিচ্ছেদে রানীচন্দ্র বর্ণনা করেছেন রবীন্দ্রনাথের একেবারে শেষ দিকের কিছু সময়ের কথা। আমাদের পডকাস্টের গত পর্বে এই দুটি পরিচ্ছেদ যখন পাঠ করেছিলাম তখন এ নিয়ে আরও বিস্তারিত মন্তব্য করেছিলাম, কিন্তু এই শ্রুতি পুস্তকের মধ্যখানে আর সেই মন্তব্যগুলি রাখছি না। উৎসাহী শ্রোতা বন্ধুরা সেই এপিসোডটি আমাদের চতুর্থ সিজনের 279তম এপিসোড ইচ্ছা করলে শুনে নিতে পারেন। আরম্ভ করছি আজকের পাঠ। শ্রুতি পুস্তক রানীচন্দ্র রচিত গুরুদেবের চতুর্থ পর্ব। গুরুদেব নতুন নতুন বাড়িতে বাস করতে ভালোবাসতেন। এ ছিল তাঁর একটা শখ। খুব বেশি দিন এক বাড়িতে থাকতে পারতেন না। বড়দের কাছে শুনেছি তাঁরা হেসে বলতেন, আশ্রমের এমন কোনো বাড়ি নেই গুরুদেব একবার না থেকেছেন যাতে। নতুন কোনো বাড়ি তৈরি হলেই সেখানে উঠে যেতেন, বলতেন এই বাড়িই আমার পক্ষে ঠিক হয়েছে, এখন থেকে আমি এখানেই থাকব। আবার অন্য বাড়ি উঠলে সেখানে গিয়েও এই কথাই বলতেন। গুরুদেবের এই বাড়ি বদলানোর ব্যাপার নিয়ে সকলে মজা পেতেন। আমিও দেখেছি আমার কালে পরপর কয়েকখানা বাড়িই বদলালেন গুরুদেব। উদয়নের এ ঘর ও ঘর, একতলা দোতলা তেতলা উল্টে পাল্টে সবখানেই থাকা হলো। সে তো গেল, আমি কোণার্ক থেকেই শুরু করি। গুরুদেব থাকেন কোণার্কে। খুব শখ করে কোণার্ক তৈরি করালেন। এমনভাবে করালেন যেন যে ঘরে বসে তিনি লিখবেন সেখান হতে চারিদিকের দূর দিগন্ত অবধি পরিষ্কার দেখতে পান। উঁচু ভিতের উপর ঘর উঠল একখানা, তার চার দেয়ালই খোলা, শুধু ছাদটা ধরে রাখবার জন্য চার কোণায় চার থামের মতো খানিকটা করে ইঁটের গাঁথনি তোলা। সেই ঘরের মেঝে হতে বেশ খানিকটা নিচে দক্ষিণ পশ্চিম কোণে ছোট্ট একটি শোবার ঘর, পাশে স্নানের ঘর, আর দক্ষিণ পূব কোণে তেমনি ঘর আর একখানি। অ্যান্ড্রুজ সাহেব এলে থাকতেন গুরুদেবের কাছাকাছি, নইলে ওই ঘরটিতে বসে গুরুদেব খেতেন। এই তো দেখেছি তখন। বড় ঘরের গা লাগা শোবার ঘর ও এই ঘরে যেতে আসতে যে জায়গাটুকু, তার গা ছিল কাঁচে ঢাকা, মাথায় ছিল ছাদ। উত্তর দিকেও ঠিক এমনি। মাঝের বড় ঘরটির সামনে 2 সিঁড়ি নেমে একটি বারান্দা, সেই বারান্দা হতে আরও 2 সিঁড়ি নেমে পূব দিকে এগিয়ে আসা সারি সারি থামের মাথায় কোণার্কের বিখ্যাত লাল বারান্দা। পশ্চিম দিকেও তাই। গুরুদেব ঘরে বসে লিখছেন, বারান্দায় দাঁড়িয়ে মনে হতো যেন দূরে স্টেজের উপর তিনি বসে আছেন। গুরুদেবও সেখান হতে দেখতে পেতেন বাড়ি বাগান পেরিয়ে পথ নেমে চলে গেল দূরে, বহু দূরে। বেশ আছেন গুরুদেব সে ঘরে, মনের আনন্দে আছেন। কখনো বা সন্ধেবেলা ঘরে নাচ হয়, জলসা হয়। গুরুদেব বারান্দায় এসে দর্শকদের নিয়ে ঘরমুখী হয়ে বসেন, বসে দেখেন, দেখে খুশি হন, যেন স্টেজেই হচ্ছে নাচ গান, এমনি আবহাওয়া জাগে। কিছুকাল কাটল এভাবে। গুরুদেবের প্রথমে ঘর একঘেয়ে মনে হতে লাগল। ঘরের আসবাবপত্র উল্টে পাল্টে সাজালেন, তারপর ঘর বদল করলেন। খাবার ঘরে শোবার খাট এলো, শোবার ঘর অতিথির জন্য রইল। লেখার সরঞ্জাম বারান্দায় নামল, বারান্দার চেয়ার গাছতলায় গেল। কাটল কিছুদিন। ফিরে শোবার খাট এবারে এলো মাঝের ঘরে, লিখবার টেবিল তুলে নিলেন খাবার ঘরে। জানলার ধারে যে টেবিলটা ছিল সেটা ঘুরিয়ে রাখলেন,
আলোর দিকে মুখ করে বসতেন, সেদিকে পিঠ দিলেন। বই শেলফ হাতের কাছে ছিল, দূরে ঠেললেন, দূরে যা ছিল কাছে আনলেন। বাড়ির অর্ধেক আসবাবপত্র বাইরে বের করে ঘর ফাঁকা করলেন, আবার সেগুলি একই ঘরে ঢুকিয়ে নিজে তার মাঝে কোনো মতে একটু জায়গা করে নিলেন। এমনিতর চলবার পর যখন ঘরের নতুনত্ব আনা যায় না আর কিছুতে, তখন গোটা বাড়িটার উপরই মন বিরূপ হয়ে উঠল তাঁর। কিন্তু সোজাসুজি বলতেও পারেন না আর একটা নতুন বাড়ি তৈরি করার কথা। আশ্রমে টাকার অভাব, গুরুদেবের যা কিছু আয় তাতেই তলিয়ে যায় সব। গুরুদেব একটু একটু করে জানাতে থাকেন কত অসুবিধে এখানে। শেষে একদিন সুরেন্দাকে ডেকেই পাঠালেন। সুরেন্দা তখন আশ্রমের বাড়িঘর তোলার কর্তা। বাড়ির প্ল্যান করে কত টাকা খরচ পড়তে পারে, সেই টাকা ফান্ডে আছে কিনা দেখে অগ্রণী হলে তবেই সে বাড়ি হতে পারত। যদি দেখতেন টাকার ঘাটতি, তবে দিনের পর দিন গুরুদেবের ধারপাশ দিয়েও আসতেন না, এড়িয়ে থাকতেন। অনেকবার দেখেছি গুরুদেব হয়তো তাঁকে ডাকিয়ে এনে বলছেন, সুরেন সাহেব, আদর করে এই নামেই ডাকতেন তিনি তাঁকে, বলেছেন এই রকম একটা ঘর বানালে হয় না, তাহলে দাও না তাড়াতাড়ি তৈরি করে। সুরেন্দা ভালো করেই জানেন টাকার টানাটানি। আচ্ছা গুরুদেব, হবে, কাল হতেই কাজ শুরু করে দেব বলে তাড়াতাড়ি প্রণাম সেরে পালিয়ে যেতেন। গুরুদেব বুঝতে পারতেন, বলতেন, এই যে সুরেন গেল, এখন কতদিন সে এমুখো হবে না। এইবারও সুরেন্দাকে গুরুদেব ডেকে পাঠালেন। যেন খুব গুরুতর একটা ব্যাপার এমনিতর ভাব রেখে বললেন, দেখো সুরেন সাহেব, কোণার্কের এই পশ্চিমের বারান্দাটা বৃথাই পড়ে আছে, কোনো কাজে লাগে না। আমার বই খাতাপত্তর এত বেড়ে যায়, রাখবার জায়গা পাইনে, সেসবেই ঘর জুড়ে যায়, বসে লিখব এমন স্থান থাকে না আমার। এই বারান্দাটা যদি একটু ঘিরে দাও, বেশ লম্বা ঘর হয় একটা, আমি স্বচ্ছন্দে বসে লিখতে পারি সেখানে। সুরেন্দাকে সেদিন তিনি খুব ভালো করে বোঝালেন, বললেন, ভাবনার কিছু নেই, খরচ কিছুই তেমন লাগবে না, থামগুলো তো আছেই, ফাঁকগুলোতে যদি একখানা করে ইঁটের গাঁথনি তুলে দাও তবেই তো হয়ে যায়। তাও পুরোটা গাঁথতে হবে না, মাঝে মাঝে কাচের জালনা বসিয়ে দাও কয়েকটা। না সুরেন সাহেব, তাড়াতাড়ি হাত দাও এটাতে, দেরি করো না। তাড়াতাড়ি হলো বারান্দা গাঁথা, বেশ বড় ঘরই হলো। গুরুদেব খুব খুশি, বললেন, দেখ দেখি কত সহজে ঘর হয়ে গেল, এই ঘরে এখন আমার লেখা শোয়া সবই হতে পারবে। নতুন ঘরে গুরুদেব ঘুরে ঘুরে দেখেন, বলেন, বারান্দার জন্য দুঃখ করছিস? বারান্দা তো নষ্ট হলো না, এই দেখ না, বারান্দা ঘিরে বড় বড় জানলা আর পশ্চিম দিকে খোলা দরজা, যেমন আগে চারিদিক দেখা যেত এখনও তাই যাচ্ছে। তার উপরে ঘর হিসেবেও কাজে লাগলো, কত সুবিধে হলো বল দেখি। গুরুদেবের পছন্দ মতো ঘর সাজানো হলো। শৌখিন ফার্নিচার গুরুদেব পছন্দ করতেন না। যত নড়বড়ে তেপায়া টেবিল সেই তার পছন্দ। বলতেন, এর একটা পা না থাকাতে বরং ভালোই হয়েছে, এই ভাঙা দিক দিয়ে টেবিলটা যত ইচ্ছে টেনে কোলের উপর এগিয়ে আনা যাবে, লিখতে আমার সুবিধে হবে, পাটা থাকলে আটকাতো। নতুন ঘরে গুরুদেবের খুব উল্লাস। কেউ দেখা করতে এলে সর্বাগ্রে তাকে বোঝান এই ঘরখানি না হওয়া পর্যন্ত তার কত অসুবিধা ছিল, এখন বেশ আরামে আছেন। কিছুদিন বাদে সুরেন সাহেবের ডাক পড়ল আবার। বললেন, দেখো এ তো বেশ হলো, তবে দুপুরবেলা বেজায় গরম হয়ে ওঠে ঘরটা, পশ্চিমের রোদ্দুর সোজা এসে পড়ে ঘরের ভিতরে, তাই ভাবছিলেম পশ্চিম দিকে যদি ছোট একটা ছাদ ঢাকা বারান্দা তুলে দাও, তবে রোদ্দুরের তাপ হতে বাঁচবে ঘরটা, ঠান্ডা থাকবে। ঢাকা বারান্দা হলো। গুরুদেব খুব খুশি, বললেন, বারান্দা ঘিরে একটু উঁচু গাঁথনি তুলে দাও বেঞ্চির মতো করে, বেশ বসা যাবে তাতে, কেউ এলে উঠে সেই পূবের বারান্দায় যেতে হয়, আমার কষ্ট হয়। বারান্দা ঘিরে বসবার জায়গাও হলো। গুরুদেব আরও খুশি। দিন দুই পরে বললেন, এটা কি হলো, এদিকটার বসবার সিটটা অত উঁচু করলো কেন? আমি পশ্চিম আকাশ দেখব কি করে? ঘর হতে যে ওদিকটা আগের মতো দেখা যায় না আর। তা হয়ে গেছে তো গেছেই, কি আর করা যাবে, বললেন, বারান্দায় বসেই সূর্যাস্ত দেখব তবে। বারান্দায়ও সুবিধে হলো না, এদিককার গাঁথনিটা অতটা উঁচু না করলেও পারত।
যাক, এক কাজ করলে হয়। গুরুদেব একটা খাট আনালেন বারান্দায়। খাটের উপরে একটি চেয়ার ওঠানো হলো, একটা জলচৌকি রাখা হলো নিচে খাটের কাছে। গুরুদেব জলচৌকিতে পা দিয়ে খাটে উঠলেন, উঠে চেয়ারে বসলেন। বললেন, বাহ, এবারে চারদিক কেমন সুন্দর দেখা যাচ্ছে দেখ। যত দূর ইচ্ছে দৃষ্টি মেলে দাও, কোনো বাধা নেই। আমার বড়দাদাও এমনি করে সমুদ্র দেখতেন পুরীতে, আমিও সূর্যাস্ত দেখব এখান হতে। গুরুদেবের কাছেই শুনেছিলাম গল্প। হাসতে হাসতে বলেছিলেন তিনি, বড়দাদা পুরীতে গেলেন। সমুদ্রের ধারে দোতলা বাড়ি, সেই বাড়ির ছাদের উপরে তক্তা তুলে তার উপর ইজি চেয়ার পেতে বড়দাদা সমুদ্র দেখতেন, নইলে নাকি ভালো করে দেখতে পেতেন না সমুদ্র। গুরুদেব সেই পশ্চিম বারান্দায় পরপর কয়দিন যেন ঘড়ি ধরে সূর্যাস্তের সময় হয়ে আসতেই ঘর হতে বেরিয়ে এসে জলচৌকি বেয়ে খাটে উঠে চেয়ারে বসেন। সূর্য ডুবে গেলে পর আবার তেমনি করে নেমে আসেন। একদিন বললেন, এই ওঠা আর নামা, নামা আর ওঠা, তাও নিজে পারি নে। এর হাত ধরো, ওর কাঁধে ভর রাখো, এত কাণ্ড করে তবে সূর্যাস্ত দেখো। দরকার নেই বাপু এর। তার চেয়ে চল বাগানে খানিক ঘুরে বেড়াই গে, সূর্যও দেখা হবে, পা দুটোয়ও নাড়াচাড়া পড়বে। সারাদিন একভাবে বসে থাকি, কোনোদিন বা এরা জানান দিয়ে বসবে, বলবে এত অবহেলা, আর আমরা চলবই না। বারান্দা হতে খাট সরে গেল, চেয়ার ঘরে ঢুকল। পশ্চিমের রঙিন আকাশ অলক্ষ্যে কালো হয়ে আসে। গুরুদেব এক মনে লিখে চলেন ঘরে বসে। বাগানে বারান্দায় কোথাও দাঁড়িয়ে আকাশ আলো দেখবার অবকাশ নেই। লিখতে লিখতেই এক একবার মুখ তুলে তাকান তিনি পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। কি যেন কি দেখেন তিনিই জানেন। বিশ্বের রহস্য ভেদী দৃষ্টি। সে দৃষ্টি দেখে অজানা ভয়ে কেঁপে উঠেছি কখনো, কখনো কৌতুক বোধ করেছি, কখনো খুশিতে উছলে উঠেছি। কোণার্কের পশ্চিম বারান্দার মায়া কাটল গুরুদেবের। এক টানা সে লেখারও শেষ হল। যেন আরামের নিঃশ্বাস ফেললেন তিনি। বললেন, এবারে কয়দিন শুধু ছবিই আঁকব। ছবি আঁকতে আমি এত ভালোবাসি, অথচ এরা আমায় ছবি আঁকতে দেবে না। কেবলই বলে এটা লেখো, ওটা লেখো। আর নয়, এবারে আমি খুশি মতো ছবি আঁকব, ইচ্ছে মতো কবিতা লিখব, কারো হুকুম মানব না। আনতো আমার রঙের ঝুড়িটা এখানেই। বেতের বোনা একটা জাপানি ট্রেতে গুরুদেবের রঙের শিশি তুলি থাকে, পাশের ঘরে তোলা থাকতো তা। ট্রে সমেত তুলে নিয়ে এলাম তার কাছে। গুরুদেব বললেন, দেখ, কিছুই হাতের কাছে পাবার জো নেই। বেশ লম্বা একটি ঘর হয় আমার, পরপর সব জিনিস সাজানো থাকে। ইচ্ছে হলো লেখার টেবিলে বসে লিখলুম, আঁকার টেবিলে গিয়ে ছবি আঁকলুম। তা নয়, একই জায়গায় সব। ছবি আঁকবো তো লেখার জিনিস সরাও, লিখবো তো ছবির সরঞ্জাম দূর করো। ডাক পড়ল সুরেন সাহেবের। কিছুকালের মধ্যে সেই পশ্চিমের বারান্দা ঘেরা ঘরের গা লাগা উত্তর পশ্চিম দিকে লম্বা একটি ঘর উঠল এল শেপের। রথিদাকে পরে বহুবার বলতে শুনেছি, বাবামশাই এই বাড়ি এতবার ভেঙে ভেঙে বাড়িয়েছেন যে এই টাকায় 3খানা নতুন বাড়ি হয়ে যেত। আর গুরুদেবকে বলতে শুনেছি, রথিরা বোঝে না কিছু, একটা নতুন বাড়ি করতে খরচ কম। আমি ঘর বাড়াতে বললেই ওরা বলে, তোমার যদি এ বাড়ি ভালো না লাগে তো নতুন একটা বাড়ি তৈরি করে দিই। কিন্তু কেন এই বাজে খরচ? এই তো এ ঘরখানা উঠছে, এদিককার দেয়াল তো আগে হতেই ছিল, বাকি 3টে দেয়াল তোলা আর ছাদ ঢালাই করা কত সহজ ব্যাপার, আর খরচও কত কম। তা নয়, কেবল নতুন বাড়ি করে টাকা নষ্ট করা ওদের একটা রোগ। এল শেপের ঘরে জানলা ছাড়া দরজা মাত্র 2টি 2 প্রান্তে। সে 2টি বন্ধ করলেই ভিতরের পথ বন্ধ। গুরুদেব বললেন, এ না হলে প্রাইভেসি বলে থাকে না কিছু। সবাই সবসময় ইচ্ছে মতো ঘরে ঢুকছে, বের হচ্ছে, নিশ্চিন্ত মনে কাজ করবার উপায় নেই। এ বেশ হলো, 2 দিকের দরজা 2টো বন্ধ করে দেব, কেউ আর ঢুকতে পারবে না, তুমিও না। গুরুদেব বলেছিলেন, এই একটি ঘরেই আমার সব কিছু থাকবে। তাই উত্তর দিক হতে ঘরে ঢুকবার দরজার কাজটা হলো শোবার ঘর।
দক্ষিণমুখী একটু এগিয়ে এলে বসবার ঘর, আর একটু এগিয়ে লিখবার ঘর, সেখানে দাঁড়িয়ে পূবমুখী হয়ে 4 পা এগিয়ে এলে ছবি আঁকার ঘর, সেখান হতে আরেকটু এগিয়ে খাবার ঘর, খাবার ঘর হতে 2 পা এগোলেই ড্রেসিং রুম, সেখান থেকে ঢুকে বাঁ হাতি 2টি সিঁড়ি নেমে স্নানের ঘর, স্নানের ঘরে নেমে 1 সিঁড়ি উঠে 2 পা এগিয়ে 2 সিঁড়ি নেমে স্নানের জায়গা, তারও 2 সিঁড়ি নেমে মুখ ধোবার বেসিন। এই একই ঘরে সকল ঘর। এই প্রান্তে আর একটা দোর। গুরুদেব খুব খুশি। ঘরে ঘরে দরজা বন্ধ করবার হাঙ্গামা নাই। এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? বললেন, কাঠের ফার্নিচার ঢুকবে না এ ঘরে, সব কিছু সিমেন্টের হবে। গুরুদেব কাগজে নকশা এঁকে এঁকে দেখান, বলেন বসবার ঘরে বসবার সিটটা জানলার গায়ে এমনিভাবে লাগানো থাকবে, পায়ার গড়ন হবে এমনিতর, ভিতরের দিকে 2টো পায়া আর বাইরের দিকে থাকবে 2টো, চমৎকার দেখাবে। সিটের উপরে কম্বলের আসন বিছানো থাকবে, যারা আসবে এতেই বসবে, কেউ এলেই যে চেয়ার মোড়া টানাটানি করতে হবে তা কেন? গুরুদেবের ইচ্ছা মতো সিমেন্টের ফার্নিচার হলো সব। শোবার পালঙ্ক, পালঙ্কে উঠতে জলচৌকি, মাথার কাছে বেডসাইড টেবিল, বসবার সিট, বইয়ের শেলফ, লিখবার টেবিল, সব কিছু সিমেন্টের হলো। বড় ছবি আঁকতে হলে বড় বোর্ডের দরকার। কোলের উপর বোর্ড রেখে আঁকতে গুরুদেবের কষ্ট হয়। দেয়াল হতে এগিয়ে আসা সিমেন্টের ঢালা বোর্ড হলো। সেই বোর্ডে যত বড় ইচ্ছে কাগজ ছড়িয়ে ছবি আঁকো, কোনো অসুবিধা নেই। বোর্ডের ডানদিকের দেয়ালে সিমেন্টের থাকে থাকে রইল রং তুলি কাগজের স্টক। স্নানের ঘরে বসে স্নান করবার টুলটাও হলো সিমেন্টের। সব তৈরি শেষ হলো। ওই একটি ঘরই গুরুদেবের সম্পূর্ণ গৃহ। নন্দদা এলেন আমাদের নিয়ে সে গৃহ সাজাতে। গুরুদেব বলেছেন, তোষক তাকিয়া লেপ বালিশ কিছু ঢুকবে না এ ঘরে, একমাত্র কম্বলের বিছানায় শোবেন তিনি। 2খানা কম্বল গায়ে দেবেন, 2খানা পেতে শোবেন। নন্দদা আগে বিছানা তৈরি করতে লাগলেন। 1 গাদা খসখসে সাদা কম্বল আনা হয়েছে কলকাতা হতে। আমরা একটা কম্বল ভাঁজ করে সিমেন্টের পালঙ্কে বিছই। নন্দদা 2 হাতে চাপা দিয়ে দিয়ে দেখেন আর বলেন, আরো 2খানা দাও, নয়তো শক্ত লাগবে। অনেকগুলি কম্বল বিছিয়ে তোষক হলো। কম্বল ভাঁজ করেই মাথার বালিশ, পাশ বালিশ হলো। সবের উপর সাদা চাদর ঢেকে বিছানা তৈরি হলো। ঘরের এখানে ওখানে রঙিন কম্বল আসন পাতা হলো। কাপড় জামা বই খাতা ঘরের যেখানে যা থাকার কথা সেগুলি সেভাবে সাজানো হলো। মেঝেতে আলপনা দেওয়া হলো, ধূপ জ্বালা হলো। সবশেষে নন্দদা 1 মুঠো বেল জুঁই ঘরের মেঝেতে ছড়িয়ে দিলেন। হাসি মুখে গুরুদেব গৃহপ্রবেশ করলেন। এবারে বেশ কিছু কাল কাটল। একদিন দেখি খাটে উঠতে যে সিমেন্টের জলচৌকিটা ছিল সেটা ভেঙে বাইরে ফেলে দিচ্ছে রাজমিস্ত্রিরা। রাত্রিবেলা খাটে ওঠবার কালে পরপর কয়েকদিন হোঁচট খেয়েছেন ওটাতে, হাঁটুর নিচে লেগেছে খুব, কেটে গেছে, বলেননি কাউকে। আজ রাজমিস্ত্রি ডাকিয়ে চৌকিটা ভাঙা হলো। বললেন, বিছানায় উঠতে নামতে অসুবিধা হয় পায়ের কাছে এটা থাকলে, এখানে চৌকিটা নিষ্প্রয়োজন। কয়দিন পরে বললেন, সিমেন্টের খাটে একটা অসুবিধা কি জানিস, আর নড়ানো যায় না, যেখানে বানাবে সেখানেই থাকবে। ইচ্ছে হলো খাটটা এদিকে ঘুরিয়ে শোবো, তার উপায় নেই। সিমেন্টের পালঙ্কও ভেঙে বের করে আনা হলো। গুরুদেব নতুন ঘর ছেড়ে আবার পূবের লাল বারান্দায় বেরিয়ে এলেন। সারাদিন প্রায় সেখানে বসেই লেখেন। খোলা বারান্দায় কুকুরের উপদ্রব, ঘেউ কুকুরগুলি উঠে আসে সেখানে। সারি সারি মাটির কলসিতে বেলফুল গাছ লাগিয়ে তা দিয়ে ঘেরা হলো বারান্দা। পাশে উঠেছে বাতাবি লেবুর একটি চারা এক বর্ষার শেষে। গুরুদেব চেয়ে দেখেন গাছ দিনে দিনে বাড়তে বাড়তে হাত 2 লম্বা হয়ে উঠল 10-12টি চিকন সবুজ পাতা নিয়ে। সামনে শিমুল গাছের গা কেটে কেটে মালতী লতা উঠে গেছে উপরে। দক্ষিণ দিকের সিঁড়ির পাশের ছাদের কোণা ছেয়ে আছে নীলমণি লতা। নীল ফুলগুলি হাওয়ায় ঘূর্ণি খেতে খেতে লাল বারান্দায় ছড়িয়ে পড়ে নীল তারার আলপনা কেটে। উত্তরে মধুমালতীর লতা লাল লাল কচি পাতা নিয়ে হাওয়ায় দোলে,
যেন কার অঙ্গ আঁকড়ে ধরে বেয়ে উঠতে চায় সে। ভোর না হতে মশারির ভিতর মাথা তুলে জানলা দিয়ে দেখি গুরুদেব এসে বসেছেন সেখানে। রাত্রে ঘুমোতে যাই, তখনও দেখি তিনি বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে নিঃসাড়ে বসে আছেন, সব বাতি নিবিয়ে দিয়ে। কখন উঠে বিছানায় যান টের পাইনে বেশিরভাগ দিন। বলেন, ঘরে ঢুকতে ইচ্ছে করে না আমার, বিছানায় তো আরও নয়। বিছানায় যেতে তিনি পছন্দ করতেন না মোটেই। দেখতাম বিছানা এড়িয়ে যতখানি সময় পারতেন ইজি চেয়ারেই কাটিয়ে দিতেন। পরেও বহুদিন দেখেছি, যদি তাঁকে বিছানায় শুইয়ে যাবার আকাঙ্ক্ষা নিয়ে কাছাকাছি অপেক্ষা করছি, নেহাত দয়া পরবশ হয়েই যেন বিছানায় যেতেন। অনেকবার এমনও হয়েছে যে পরে আবার উঠে এসে চেয়ারে বসেছেন। গুরুদেব বিছানায় শুতেন, এখনো চোখে ভাসে, ঠিক যেন শিশু একটি। মশারিটা তুলে সেইখানেই একপাশ ফিরে হাঁটু ভেঙে শুয়ে পড়তেন। গোটা বিছানাটা খালি পড়ে থাকত। অত বড় মানুষটি, তাঁর শোবার ভঙ্গি ছিল এই রকমের। তখন আমরা থাকি মৃন্ময়ীতে। বিয়ের পর প্রথম সংসার পেতেছি এখানে। মায়া পড়ে গেছে এ বাড়িতে। মাটির বাড়ি, নিত্য তাতে কত উৎপাত। এ কোণা ঝাড়ি, ও কোণা মুছি, চড়ুই পাখি তাড়াই, ইঁদুরে খড়কুটো কেটে কেটে ফেলে ওপর হতে, সাফ করি। রাতারাতি উই ধরে দেয়ালে, আলকাতরা কেরোসিন তেল লাগাই। যত্নে বাড়িটিকে ছবির মতো সাজিয়ে রাখি। আনন্দে আছি। গুরুদেব আসেন, বসেন, গল্প করেন। কখনো বা সন্ধে উতরে যায়, বনমালী সেখানেই তার রাত্রের খাবার এনে দেয়। আমরাও ভাগ পাই, সুখে দিন কাটে। একদিন গুরুদেব মৃন্ময়ীতে এলেন। সেদিন আর ঘরে ঢুকলেন না, বারান্দাতেই বসলেন। বললেন, জানিস, তোদের এই বাড়িটা ভেঙে ফেলা হবে। আমার একটা নতুন বাড়ি উঠবে, ভাবছি ওখানে, তোদের বাড়িটার সামনে। তখন এ বাড়িটা থাকলে পশ্চিম দিক আটকা পড়বে, তাই ভাঙতেই হবে। তামাশা ভেবে হেসে উঠলাম। ভাবলাম, সে কি হয় কখনো? একটা গোটা বাড়ি ভেঙে ফেলা, বিশেষ করে এখানে, কে কবে শুনেছে? গুরুদেব বললেন, কষ্ট হবে জানি, এজন্য রোজ একবার করে এ কথাটা তোকে শুনিয়ে দেব। শুনতে শুনতে অভ্যেস হয়ে যাবে, পরে আর কষ্ট হবে না। এ কি একটা বিশ্বাসযোগ্য কথা হলো? হেসে উঠলাম। গুরুদেব কৌতুক বোধ করলেন। চোখে মুখে তাঁরও হাসি ফুটে উঠল। দেখে নিশ্চিন্ত হলাম গুরুদেব মজাই করছেন তাহলে। তবুও সেদিন সে রাত্রিরে বারে বারে ঘুম ভেঙে এই কথাটাই মনে হয়েছে, এ বাড়ি ভেঙে ফেলা হবে, সে কি করে সম্ভব হবে? কিন্তু যদি সম্ভব হয়, না না, এ হতে পারে না, গুরুদেব মজা করেই বলেছেন এ কথা। এরপর কয়দিন রোজই গুরুদেব একবার করে বলেন, বেশ হবে, এই বাড়ি ভেঙে ফেলা হবে। কিছুদিন পর এ কথা তিনিও ভুললেন, আমিও ভুললাম। নিশ্চিন্ত মনে ঘরে বাইরে ঘুরে বেড়াতে লাগলাম। সে সময় মাদ্রাজে বিশ্বভারতীর কাজে গুরুদেব সেক্রেটারিকে পাঠাবেন। আমাকে বললেন, যাবি তুই? জানা, ঘুরে আয় এই সঙ্গে, যা। 2 সপ্তাহের ছুটি। গুরুদেব বললেন, দেখিস বেশি দেরি করিস নে যেন। বাইরে কোথাও গেলে 2 দিন পরই হাঁফ ধরত, ফিরে আসবার জন্য মন ছটফট করত, করে এখনও। গুরুদেব বলতেন, এ হচ্ছে এখানকার লাল মাটির টান। ঘর ছাড়া বাউলের দেশ এটা। দেখিস নে এখানে যত বাউল, এমন আর কোথাও নেই। লাল মাটির টানই এমন। 2 সপ্তাহ কাটতে না কাটতে ফিরে এলাম। কোণার্কের সামনের সেই শিমুল গাছের পরেই ছিল চামেলি বিতান। দেখতে দেখতে কত বদল হলো সেসবের। আগের সেই রূপ এখন ভেবে ভেবে ধরে আনতে হয়, অথচ কয়দিনেরই বা কথা। কিন্তু একবার তার বদল হলে আগের রূপটি ধরে রাখা কই তত সহজ তো নয়। এই কিছুকাল আগেও হিমঝুরির শাড়ি কত কাছে ছিল, এখন লাল কাঁকরের আঙিনা তাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে ফেলেছে। মাথার উপরে যে সবুজ পাতার লহরী শীতল ছায়া ফেলত, সাদা ফুল ছড়িয়ে দিয়ে চলার পথ সাজিয়ে রাখত, হাওয়ায় হাওয়ায় যে সুরভি এসে চমক লাগাত উন্মনা সন্ধ্যায়, কোথায় গেল তারা সব আজ? সেসব দিনের কথা লিখতে বসে যেন প্রিয়জন হারাবার ব্যথা বাজছে বুকে। কত সহজে ভুলে যেতে পারি ভেবে অবাক হচ্ছি।
চামেলি বিতান। তারই ভিতর দিয়ে ছিল তখনকার দিনে গুরুদেবের কাছে কোণার্কে আসবার একমাত্র পথ। ওই বিতান দিয়েই আসতে হতো, যেতেও হতো। মেয়েরা কত সময় বিকেলে বেড়াতে বেড়াতে এসে বিতানে বসে আপন মনে গুনগুন গাইত। কলাভবনের ছেলেমেয়েরা বসে লতার ফুলের স্কেচ করত। ভ্রমরের অবিরত গুঞ্জন উঠত। 4 খুঁটির উপরে ঢাকা দেওয়া কাঠের চাল, ভিতরে দুপাশে ডালের রেলিং ঘেরা কাঠের বসবার জায়গা, তারই মাঝ দিয়ে চলার পথ। চামেলি লতা উঠেছে বিতান ঘিরে, আপনাতে আপনি জড়াজড়ি করে ঘন ছায়া ফেলে স্নিগ্ধ করে রেখেছে জায়গাটুকু। দুপুর রোদে তপ্ত পথ পেরিয়ে ছায়ায় এসে প্রাণ বলেছে, আহ। সে সময় কলকাতা হতে শান্তিনিকেতনে আসতে সন্ধেবেলায় একটা ট্রেন ছিল। বিকেলে রওনা হয়ে সন্ধ্যের একটু পরেই আশ্রমে এসে পৌঁছনো যেত। মাদ্রাজ থেকে কলকাতা হয়ে আমরা সেই ট্রেনে ফিরে এলাম। ততদিনে বোলপুর স্টেশনে বহু পুরাতন ঝরঝরে 2টো ট্যাক্সি হয়েছে। একটা ট্যাক্সি করে আমরা আসছি। উত্তরায়ণের গেট পেরিয়ে মৃন্ময়ীর কাছাকাছি এসেছি। ট্যাক্সির হেডলাইট পড়েছে সামনে। দেখি গুরুদেব শিমুল গাছের পাশে লতাবিতানের ধারে একটা বেতের চেয়ারে পথের উপরে বসে, যেন পথ আগলে আছেন। গুরুদেবকে দেখে তাড়াতাড়ি ট্যাক্সি থামিয়ে নেমে পড়লাম। ছুটে গিয়ে তাঁকে প্রণাম করলাম। সেখানেই হাঁটু গেড়ে বসলাম। বললাম, এ কি গুরুদেব, এখানে কেন আপনি? কেমন আছেন? বাইরে একেবারেই মন টিকছিল না। একদিন কি হলো জানেন? এক নিঃশ্বাসে বলে চলেছি। গুরুদেব বললেন, হয়েছে হয়েছে, থামো এবারে। আগে ঘরে ঢোকো, হাত মুখ ধোও, বিশ্রাম করো, তারপর সব শোনা যাবে। কিন্তু সে কি হয়? এবারে যে বাল সরস্বতীর অন্ধ ঠাকুরমার বীণা বাজানো শুনলাম, 1 ঘণ্টা বাজালো। সে কি চমৎকার! কত লোক জমা হয়েছিল তার ছোট ছাদখানার উপরে। শুনতে শুনতে সেখানে বসেই ভেবেছি গুরুদেবকে গিয়েই বলতে হবে সব। পাশের বাড়িতে একদিন সারা রাত কে যেন গান গাইল, কি মধুর গলা। ভাবলাম কোনো কিশোরী বুঝি গাইছে। তেতলায় ছিলাম আমরা, গান হচ্ছিল পাশের বাড়ির দোতলায়। গায়ে গা লাগা বাড়ি। জানলায় দাঁড়িয়ে সারা রাত ওদের বাড়ির জানলার আলোটুকুই দেখেছি শুধু, আর কিছু দেখতে পাইনি। পরদিন শুনি এক বৃদ্ধা বাইজির গান হয়েছিল সে বাড়িতে কাল সারা রাত ধরে। গুরুদেব বললেন, শুনবো, সব শুনবো। আগে ঘরে ঢোকো, কাপড় চোপড় বদলাও, কিছু খাওটাও, তারপরে সব শুনবো। এখন ওঠো, উঠে ঘরে যাও। জোর করেই তুলে দিলেন। কি আর করি, তাড়াতাড়ি ঘর পানে পা বাড়িয়ে দিই। উমা, এ কি! আর্তস্বর বেরিয়ে এলো গলা দিয়ে। যেখানে আমাদের মৃন্ময়ী ছিল সে জায়গা জুড়ে ঝকঝক করছে মস্ত বড় আকাশ। মৃন্ময়ী নেই। ছুটে এলাম গুরুদেবের কাছে। গুরুদেব চেয়ে চেয়ে দেখছিলেন আর হাসছিলেন। বললেন, তা মন খারাপ করো না। তোমার ঘর বাড়ি কেমন সাজিয়ে রেখেছি দেখো গে। এখন খাবার ঘর, বসবার ঘর, শোবার ঘর, কত ঘর হলো তোমার। তুমি হলে রানী, তোমার কি সাজে একখানি ঘরে থাকা? গুরুদেব উঠে দাঁড়ালেন। বললেন, যাও, খুশি মনে কোণার্কে গিয়ে ঢোকো। আমি চলে গেছি উদয়নে, বৌমার আশ্রয়ে। পরে শুনেছি বৌঠান হেসে হেসে বলেছেন, বাবা মশায়ের নতুন বাড়ির শখ হয়েছে, তা সোজাসুজি বলবেন না। তোমরা মাদ্রাজ যাওয়ার পর একদিন ওকে ডেকে বললেন, তোরা কারো সুবিধে অসুবিধা দেখতে জানিস নে। আমি একলা মানুষ, কতটুকু জায়গা লাগে আমার, অথচ আমার জন্য এত বড় একটা বাড়ি। আর অনিল, ওদের কাছে কত বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আসে, ওদের জন্য একখানি মাত্র ঘর, কুলোয় কি করে তাতে? এ যে দস্তুর মতো অবিচার। তার চেয়ে কোণার্কে ওদের থাকতে দেওয়া হোক, আমি না হয় উদয়নেই থাকব। গুরুদেব উদয়নে চলে এলেন। সঙ্গে সঙ্গে মৃন্ময়ী শুধু ভেঙে ফেলা নয়, সাফ করে একেবারে নিশ্চিহ্ন করা হলো। গুরুদেব বলেছিলেন, তাড়াতাড়ি সরাও মৃন্ময়ী, নয়তো রানী এসে চেঁচামেচি করবে, বাড়ি ভাঙতেই দেবে না। গাঙ্গুলি মশাই এলেন আমাদের সঙ্গে সঙ্গে কোণার্কে। ঘর দোর জিনিসপত্র সব মিলিয়ে দিতে দিতে বললেন, বাপরে বাপ, যা গেছে আমার উপর দিয়ে। গুরুদেবের কড়া হুকুম ছিল যেন একটি সামান্য কিছুও নষ্ট না হয় ওদের। মৃন্ময়ী থেকে এ বাড়িতে এনে সব গুছিয়ে রেখেছি গুরুদেবের নির্দেশ মতো, দেখে নিন। বিছানাও পেতে রেখেছি তাঁর আদেশে। আর আজ রাত্রের খাবার বৌমা করিয়ে রেখেছেন আপনাদের জন্য, ওখানেই খাবেন। গুরুদেব সেই ব্যবস্থাই দিয়েছেন।
বাইরে কোথাও গেলে যখন ফিরে আসতাম দিনে বা রাত্রে, সেই বেলাটা বোঠানের কাছেই খেতাম। গুরুদেবের ব্যবস্থা ছিল তাই, তিনিই বলে দিতেন বোঠানকে। এত নিখুঁত ভাবনা ছিল তাঁর সবার সব কিছুরই প্রতি। কোণার্কে ঢুকলাম। ঘরে ঘরে সব সাজানো, তৈরি সংসার। কোণার্কের ঘরগুলি আগে পরে ভাঙা গড়ার জন্যও বটে খানিকটা, খানিকটা গুরুদেবের শখের জন্য। ঘর বারান্দার মেঝেগুলি এক একটার এক এক রকম উচ্চতা, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এই কারণে ছাদও ঠিক তেমনি। গুনে দেখেছি উঁচু নিচু 14টা উঠতি পড়তি ছাদ। গুরুদেব বলতেন এতে করে সব সময় ছাদে ছায়া পাওয়া যাবে। সকালে এই ঘরের ছাদের ছায়া পড়বে ও ঘরের ছাদে, বিকেলে ও ঘরেরটা পড়বে এ ঘরের ছাদে, দুপুরবেলাও কোনায় কোনায় ছায়া পড়বেই। যখন ইচ্ছে ছায়ায় বসে বই পড়ো, সেলাই করো, ছবি আঁকো। করতামও তাই। তখনকার কালে ছাদ ছিল দুষ্প্রাপ্য। সময়ে অসময়ে মেয়ের দল ছাদে উঠে বসে থাকতাম। কোণার্কের এই উঁচু নিচু ঘরগুলিতে ঢুকতে বের হতে অনবরত হোঁচট খাবে নতুন মানুষ। কেবলই ওঠো আর নামো। 2 সিঁড়ি উঠে সামনের বারান্দা, আরও 2 সিঁড়ি উঠে আর একটা বারান্দা, আরও 2 সিঁড়ি উঠলে তবে বসবার ঘর। বসবার ঘর হতে 2 সিঁড়ি নামো, খাবার ঘর। সেখান হতে 1 সিঁড়ি নেমে ভাঁড়ার ঘর। ভাঁড়ার ঘর হতে 3 সিঁড়ি নেমে রান্নার বারান্দা, রান্নার বারান্দার পাশে 1 সিঁড়ি নিচে গুদম ঘর। স্নানের ঘরেও ধাপে ধাপে সিঁড়ি। মুখ ধুতে চাও নামো, স্নান করতে চাও ওঠো। আমরা হাসতাম আর বলতাম বাড়ি তো নয়, যেন গোলক ধাঁধা। কোথা দিয়ে যে কোন ঘরের পথ পাঠ পড়ার মতো মনে রাখতে হয়। প্রথম রাত কাটল কোণার্কে। পরদিন সকালে গুরুদেব এলেন। শিমুলতলায় বসে চা খেতে খেতে ওকে জিজ্ঞেস করলেন, কিরে নতুন বাড়িতে ঘুমটুম হলো ভালো? উনি বললেন, ঘুম তো ভালোই হয়েছিল গুরুদেব, তবে মাঝরাত্রে বড় ব্যাঘাত ঘটল। গুরুদেব বললেন, কেন রে? একটা চোর ঢুকেছিল ঘরে। বলিস কি? নিয়েছে কিছু? উনি বললেন, নেই তো প্রায় সবই, মস্ত এক পুঁটলিও বেঁধেছিল। শেষে চোর আমাকে ডেকে তুলল, বলল, বাবু মশায়, আমার অপরাধ হয়েছিল, ঢুকেছিলাম, এবার আমাকে বের হবার পথটা বলে দিন দয়া করে। শুনে গুরুদেব হো হো করে কি হাসিটাই হাসলেন সেদিন। গুরুদেব বললেন, এবারে যে বাড়ি করব তাতে মেঝে থাকবে সব সমান। ঘরের চৌকাঠ বলেও কিছু থাকবে না, সিঁড়িও নয়। পথ আর ঘরের তফাতই বোঝা যাবে না। পথ আপনি এসে ঢুকবে ঘরে। কিন্তু সে কি আমার হবে? দেখ না, তোদের সকলেরই বাড়ি আছে, ঘর আছে, থাকবার একটা স্থায়ী বাসস্থান আছে। আর আমার নিজের বাড়ি বলে কিছুই নেই। আমি তো বেশি কিছু চাই নে, একখানা শুধু মাটির ঘর, এমন আর কি। তোমাদের মতো বড়লোকি চাল তো আমার নেই। দালান কোঠা তোমাদেরই মানায়। আমি গরিব মানুষ, মাটির কুঁড়ে ঘরই আমার ভালো। আর 2 দিন পরে তো মাটিতেই মিশব। সম্বন্ধটা এখন থেকেই ঘনিষ্ঠ করে রাখি। এর কয়েকদিনের মধ্যেই গুরুদেবের মাটির বাড়ির কাজ শুরু হয়ে গেল। সাঁওতালি মাঝি মেঝেন লেগে গেল একদল মাটি কাটতে, মাটি মাখতে। গুরুদেব সকাল বিকেল শিমুলতলায় বসে বসে দেখেন আর খুশি হয়ে ওঠেন। বলেন, এ একটা চমৎকার জিনিস হবে। মাটির দেয়াল কি কম শক্ত হয় ভেবেছিস? কত ঝড়ঝাপটা বৃষ্টির ধারা এর উপর দিয়ে যায়, ভাঙে কি? তবে ছাদই বা মাটির হতে পারবে না কেন? একটু ঢালু করলেই তো হলো, জলটা গড়িয়ে যাবে, ভয়ের কিছু থাকবে না। সুরেন বলেছে সেরকমটিই সে চেষ্টা করবে এতে। এ যদি সাকসেসফুল হয় তবে কত লোকের উপকার হবে। গ্রামের লোকেরা কত সহজে বাড়ি তুলতে পারবে, বাঁশখড়ের জন্য ভাবতে হবে না। মুখে মুখে রটে যায় কথা, মাটির ঘরে মাটির ছাদ তোলা হচ্ছে। হাটের পথে যেতে আসতে গাঁয়ের লোক এসে থামে সেখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। নিজেদের মধ্যে কি বলাবলি করে, মাঝে মাঝে বাবুদের এটা ওটা শুধিয়ে জেনে নেয়। ঘুরে ফিরেই আসে তারা। সকলেই এক অপেক্ষায় আছে, কবে বাড়ি শেষ হবে, কবে মাটির ছাদ দেখবে। গুরুদেব বলেন, আমার এত আনন্দ হয় যখন ওদের দেখি, কত আগ্রহ নিয়ে এসে ওরা দাঁড়ায় বাড়ির সামনে। কত উৎসুক ওরা, বাড়িটা কতক্ষণে শেষ হবে, মাটির ছাদ উঠবে। একটা যেন কি আশা ওদের মনে। না,
সুরেনকে বলতে হবে যে এমন করেই হোক মাটির ছাদ টেকসই করে তুলতেই হবে। মাটিতে গোবর মেশালে, কাঁকড় মেশালে, তুষ মেশালে, চাই কি আলকাতরাও মেশানো চলে, উই ধরবে না তবে। এইসব মেশানো মাটিতে ছাদ মজবুত হবেই। বালি মাটি বলে বড় ছাদে যদি ফাটবার ভয় থাকে, ছোট ছোট ছাদ করলেই হবে। তাছাড়া ছোট ঘরই আমি ভালোবাসি যে। বেশ ছোট ছোট ঘর হবে, এক জায়গায় বসে হাত বাড়িয়ে এদিককার ওদিককার জিনিস নাগাল পাবো। ঘরের জিনিসপত্র কাছে কাছে থাকলে মনে হয় যেন ঘরটি আমার আপন ঘর। নিচু ছাদ কাছে নেমে আসে, চারদিকের দেয়াল কাছে কাছে ঘিরে থাকে, বড় আরাম লাগে মনে। নয়তো কি সব বড় বড় ঘর, উঁচু উঁচু ছাদ, জিনিসপত্র ওই কোণে সেই কোণে, একটি বই দরকার তো উঠে গিয়ে শেলফ থেকে পেড়ে আনো, সে যেন নিজের ঘরেই পর হয়ে থাকা। আমার এই মাটির ঘরে তা হবে না, ছোট ছোট ঘর হবে সব। মাটির বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি ঘর হলো মাটির হাঁড়ি দিয়ে। সারি সারি হাঁড়ির উপর হাঁড়ি সাজিয়ে দেয়াল উঠল। ছাদের উপরেও মাটির হাঁড়ি সারি সারি উপুড় করা হলো। গুরুদেব আগে বহুবার বহুজনকে বুঝিয়েছেন যে গ্রীষ্মকালে ঘর গরম হয়ে যায় বলো তোমরা, একটা কাজ করলেই তো পারো, অতি সহজ উপায়। ঘরের চারদিকে মাটির হাঁড়ি সাজিয়ে তার উপরে চুনবালির পলস্তারা দিয়ে দাও। দেওয়ালের মাঝখানে হাওয়া থাকার দরুন ঘরের ভেতরটা আর গরম হতে পারবে না। তোমরা একজন কেউ প্রথমে করে দেখো, পরে অনেকেই করতে পারবে। কিন্তু সেই প্রথম একজন আর কাউকেই পাওয়া যায়নি এ যাবৎ। এবারে গুরুদেব নিজেই সেই প্রথম একজন হলেন। সুরেনদা ইতস্তত করেন। গুরুদেব বলেছিলেন, বেশ তো সুরেন সাহেব, সব ঘর যদি নাই করতে চাও, তবে একটি ঘর অন্তত আমায় মাটির হাঁড়ি সাজিয়ে করে দাও, আমি বলছি খুব ভালো হবে। নন্দদা আসেন, গাছতলায় বসে জাফরির নকশা কাটেন, কলাভবনের দল নিয়ে মাটির দেয়ালে মাটির মূর্তি গড়েন। বাড়ির সামনে দক্ষিণমুখী অর্ধচন্দ্রাকার খোলা আঙিনা। পথ হতে মাটি উঁচু হতে হতে উঠে এসেছে আঙিনায়, আঙিনা গেছে ঘরের ভেতরে ঢুকে। বাড়িতে উঠতে সিঁড়ি ভাঙতে হয় না মোটে। ঘর হতে বেরিয়ে আঙিনা বেয়ে এলেই পথ, সেই পথই উত্তরায়ণের ফটক পেরিয়ে সোজা চলে গেছে আশ্রমে। বাড়ি প্রায় শেষ হয়ে এলো। সে বছর জন্মদিনে গুরুদেব গৃহপ্রবেশ করলেন। বললেন, শ্যামল মাটির বাড়ি, এ আমার শ্যামলী, আমার শেষ আশ্রয়। একখানা কাগজে লিখে রেখেছিলেন পেন্সিল দিয়ে, আমার শেষ বেলাকার ঘরখানি বানিয়ে রেখে যাব মাটিতে, তার নাম দেব শ্যামলী। সেই মাটিতে গাঁথব আমার শেষ বাড়ির ভিত, যার মধ্যে সব বেদনায় বিস্মৃতি, সব কলঙ্কের মার্জনা। গান্ধীজি সেবার এলেন। গুরুদেব এই শ্যামলীতেই তাঁকে থাকতে দিলেন। গান্ধীজিকে আলিঙ্গন করে বললেন, এই রইল তোমার বাড়ি, এখানে যখনই ইচ্ছে হবে চলে এসো, বিশ্রাম নিও, আমি যখন থাকব না তখনও। গুরুদেব চলে যাবার পরও গান্ধীজি দুবার এসেছেন আশ্রমে, থেকেছেন শ্যামলীতেই। শ্যামলীর টুকিটাকি আরও কিছু কাজ বাকি, সেগুলি সারা হলেই সম্পূর্ণরূপে বাসোপযোগী হয় বাড়ি। গুরুদেব অধীর হয়ে উঠলেন, বললেন, এখানে থাকলে কেবলই মনে হতে থাকবে কাজ আর এগোচ্ছে না। তার চেয়ে গরমের সময় বোট আছে ঘাটে বাঁধা, 2 মাস গঙ্গায় স্বচ্ছন্দে কাটানো যাবে, ফিরে এসে নিশ্চিন্তে শ্যামলীতে থাকতে পারব। সেই সেবারেই চন্দননগরে যাই, বলেছি সে কথা আগে। গরমের শেষে শান্তিনিকেতনে ফিরে এলেন গুরুদেব। আনন্দ আর ধরে না। মহা উৎসাহে শ্যামলীকে সাজাতে লাগলেন। বসবার ঘরে মাটির বেদির উপরে খেজুর পাতার তালাই পাতা হলো। বাঁশের মোড়া সরকাঠির চেয়ার দিয়ে গৃহসজ্জা হলো। কোণার্কের বারান্দায় রাখা বেলফুল গাছ সমেত মাটির কলসিগুলি আনা হলো শ্যামলীর সামনে। যেন ভুলে যাওয়া কথা হঠাৎ মনে পড়ল, গুরুদেব বলে উঠলেন, আর আমার ওই বাতাবি লেবু গাছটি, তাকেও আমার সঙ্গে চাই, আমার কাছাকাছি থাকবে সে। সেই দিনই 2.5 হাত মাটি খুঁড়ে অতি যত্নে কচি গাছটি তুলে এনে লাগানো হলো শ্যামলীর পাশে। এই গাছ একদিন বড়ও হলো। ঘন সবুজ মোটা পাতায় ভরা তার কয়েকটি ডাল ঝিরঝিরে ছায়া ফেলল মাটিতে। কত সকালে গুরুদেব চেয়ার টেবিল আনিয়ে সেই ছায়ায় খাতা খুলে খুশি মনে বসে লিখতেন। ছোট্ট গাছটুকু ডিঙিয়ে সূর্য এসে পড়ত তাঁর কপালের উপরে। গুরুদেব গ্রাহ্য করতেন না, বলতেন,
সকালের এই রোদের তাপটুকু বরং ভালোই শরীরের পক্ষে। বড় বড় গাছের নিচে বসলে এ সুবিধেটুকু পাইনে। বাতাবি লেবু গাছটি যেন ছোট্ট মেয়েটি, পাছে সে ব্যথা পায়, তাই কত সহজে রোদের তাপ মেনে নিতেন মনে। শ্যামলীর চারদিকে অনেকগুলি পাতিলেবু ও বাতাবির গাছ লাগানো হলো। গুরুদেব বললেন, লেবু ফুলের গন্ধ আমি বড় ভালোবাসি। যখন ফুল ফুটবে দেখিস কি তার সৌরভ। বর্ষায় যেখানে যে চারাগাছ উঠল শ্যামলী ঘিরে, তার সরাতে দিলেন না। বললেন, ওরা ঠিক জায়গা বেছেই উঠেছে, ও আর নড়িও না। এক পাশে উঠল জাম, বেল, মাদার, কুরচি, আর পাশে তেঁতুল, আতা, শিরিষ, ইউক্যালিপটাস। পিছনের আঙিনায় আম, কাঁঠাল, সামনের আঙিনায় রইল ফুলে ভরা গোলঞ্চের বাহার। গোবর মাটিতে নিকোনো আঙিনা। গুরুদেব কখনো আম গাছের তলায় বসে লেখেন, মাদার কুরচি তলায় বসে চা খান, কখনো গোলঞ্চের তলায় ছড়িয়ে পড়া সাদা ফুলের মাঝে বসে বই পড়েন। শ্যামলীর চারদিক ঘিরে সে যেন এক ছোট ছেলের খেলা। আজ দেখি গুরুদেব সকালে এখানে বসে লিখছেন, চনবন করে মাথার উপরে সূর্য না ওঠা পর্যন্ত লিখেই চলেছেন। কাল দেখি জামতলায় আশ্রয় নিয়েছেন। কখনো দেখি জামের কচি পাতা তার মুখে গালে হাত বুলোচ্ছে, কখনো আবার আমের বোল মাথার উপরে ঝুরঝুর করে ঝরে পড়ছে। হাজার মৌমাছি মেলা জমিয়েছে সে তল্লাটে। ঘরের ভিতরেও তাই। দুপুরে এ কোণায় আছেন তো বিকেলে ওই কোণায় গেলেন। ছবি আঁকতে হলে আর এক কোণ বেছে নিলেন। দিনভর চলে এমনি। সন্ধ্যের পর এসে বসেন শ্যামলীর সামনে খোলা অঙ্গনে। কত রাত অবধি থাকেন বসে একাকী স্তব্ধ হয়ে, দু চোখ বুজে। কত কি ভাবেন, হয়তো কত কি দেখেন, কি জানি। চুপ করে পাশে বসে থাকি। ধীরে ধীরে হয়তো পায়ে হাত বুলিয়ে দিই। শেষে একসময় নিজের চোখই জড়িয়ে আসে ঘুমে। প্রণাম করে পা টিপে টিপে চলে আসি ঘরে। রকম রকম অতিথি আসেন। তাঁরা শ্যামলীর ফটো তোলেন, ঘুরে ঘুরে দেয়ালের মূর্তিগুলি দেখেন, মাটির ছাদের কথা শুনে অবাক হন। হতে হতে 12 মাস পূর্ণ হয়ে গেল শ্যামলীতে। এক বর্ষা গিয়ে আর বর্ষা এলো। এবারে বর্ষার বড় ভীষণ রূপ। বৃষ্টির বিরাম নেই, তার উপরে এলোমেলো হাওয়ার দাপট। বীরভূমের বালিমাটি অল্পেতেই জল টানে, অল্পেতেই গলে। শ্যামলীর মাটির ছাদে ফাটল ধরেছিল। বর্ষার জল ভিতরে ঢুকে ছাদের মাটি ভিজিয়ে দিতে দিতে পুরো ছাদটাই ভিজিয়ে দিল। উপরে অবিরাম ধারা। আরও কিছুক্ষণ এইভাবে চললে ছাদ গলে ধসে পড়বে। সকলেই ভয় ভাবনায় অস্থির। গুরুদেব এক মনে লিখে চলেছেন, কারও উৎকণ্ঠায় তাঁর কান নেই। বিকেলের দিকে আর যেন ভরসা রাখা যায় না। আকাশ আরও ঘন হয়ে এলো। বিদ্যুতে, হাওয়াতে, বজ্রে, বৃষ্টিতে এক দারুণ আতঙ্ক সকলের প্রাণে। রথিদা, বোঠান ওরা পরপর এক একজন আসেন, গুরুদেবকে বোঝান, কাকুতি মিনতি জানান, অন্তত আজকের রাতটা আপনি উদয়নে এসে থাকুন। গুরুদেব ধীরভাবে তাঁদের কথা শোনেন, ছাদের দিকে তাকান আর মৃদু মৃদু হাসেন। কিছুতে তাঁকে নড়ানো গেল না সেখান হতে। রাত এলো। গুরুদেবের ইচ্ছানুযায়ী সবাইকেই চলে আসতে হলো। শ্যামলীতে রয়ে গেলেন গুরুদেব একা। সারা রাত চমকে চমকে উঠি। বিদ্যুতের ঝলকে জানলা হতে বারে বারে উঁকি দিয়ে দেখতে চেষ্টা করি। ভয়ে প্রাণে না জানি কি দেখব সকালে। সন্ধে হতে বসবার ঘরের ছাদ গলতে শুরু করেছিল, দেখে এসেছি। ভোর হতে না হতে ছুটে এলাম শ্যামলীতে। গুরুদেব সেই বসবার ঘরে, সেই মারাত্মক ছাদের নিচে ঘরের ঠিক মাঝখানে বসে বসে হাসছেন। বললেন, জানিস, কাল রাতে ছাদ চাপা পড়েছেন রবীন্দ্রনাথ। এত বড় খবরটা খবরের কাগজে উঠতে উঠতে ফসকে গেল। কি দুঃখের কথা বল দেখি। আচ্ছা, কাল যে এত ভয় পেয়েছিলি সবাই, ছাদ ভেঙে পড়বে, মাথা এ হবে সে হবে, কি হলো? কিছুই নয়, বেশ আছি। আমার জায়গায় আমি, ছাদের জায়গায় ছাদ। মিছিমিছি ব্যস্ত হয়ে পড়েছিলি সব আমার জন্য। সেদিনের ভাড়া কাটল। গুরুদেব বোঠানকে সন্তুষ্ট করতে 2 দিন উদয়নে থাকতে এলেন। সেদিনই ছাদটা ধসল। বাকি যেটুকু রইল তাড়াতাড়ি তিরপল দিয়ে ঢেকে দেয়াল বাঁচানো হলো, নয়তো দেয়ালও গলে যাবে। বর্ষার শেষে ফিরে আবার ছাদ মেরামত করা হলো। এবারে কেবলমাত্র মাটি নয়, মাটির উপরে তিরপল দিয়ে তার উপরে আবার মাটি আলকাতরা লাগানো হলো। এবার আবার বাড়ি বদলাবার পালা। গুরুদেব দেখলেন শ্যামলীর গেটটা যেন বেশি বড়, দূরের পথ দেখতে বাধা সৃষ্টি করে।
সুতরাং গেটটা ভেঙে ফেলা হলো, বাঁশের বেড়া তুলে দেওয়া হলো। ওটা এখানে একেবারে অকারণ। মাটির কলসির বেলফুলের গাছ মাটিতে ছাড়া পেল। গুরুদেব বিরক্ত হয়ে উঠলেন, বললেন, চারদিক জিনিসপত্রে ঠাসা, এর মাঝে আমি যেন বন্দী হয়ে আছি, একটু হাত পা ছড়াবার জায়গা নেই। আমি চাই খোলামেলা একটি ঘর, তা নয় যেখানেই যাব এগুলি সব আমার চারদিকে ঘিরে থাকবে। বনমালী বলে, এগুলো সবই যে আপনার দরকারে লাগে, সরাবো কি করে? কি মুশকিল, ছোট ছোট ঘরে বই টেবিল বোঝাই, তার মধ্যে থাকতে গিয়ে আমি যে হাঁপিয়ে উঠি। না না, এ হয় না। আমার জন্য একটি ঘর করে দাও, এর পাশেই একখানি মাত্র ঘর, চারদিকে খোলা বারান্দা। জিনিসপত্র কিছু যাবে না সে ঘরে, সব থাকবে এখানে। আমার বইয়ের দরকার পড়ে বলবো কাউকে, যাও তো আমার অমুক বইটা এনে দাও দেখি শ্যামলী থেকে। রঙের দরকার, নিয়ে আসবে রং, আবার কাজের শেষে যেখানকার জিনিস সেখানে রেখে দেবে। নতুন ঘরে থাকবো কেবল আমি, আর আমার হাতের একটি খাতা কি বই। ঘর আরম্ভ হলো, শ্যামলীর পূবে, হাত কয়েক তফাতে। গুরুদেব বললেন, এই ঘরে বিছানা বলেও থাকবে না কিছু। ঘরের মেঝে জোড়া শোবার খাট, দিনরাত বিছানা পাতা থাকে, ভালো লাগে না দেখতে। এবারে খাট হবে 3 টুকরো তক্তা দিয়ে, রাত্রিরে টুকরো কয়টা জোড়া দিয়ে খাট হবে, তার উপরে বিছানা থাকবে, সকালে আবার আলাদা করে তা দিয়েই ঘর সাজানো চলবে। কত সহজ ব্যবস্থা। রাতের খাট সকালে ভেঙে ঘরের 3 দিকে ঠেলে দাও, বসবার সিট হয়ে গেল, যারা দেখা করতে আসবে তাতেই বসতে পারবে। মিছিমিছি কতকগুলি আসবাবপত্রের কোনো দরকার নেই। ঘর তৈরি হলো, খাটও হলো। 3টে বড় বড় কেরোসিন কাঠের বাক্সের মতো, গায়ে খোপ খোপ কাটা। বাক্সের ভিতর থাকবে রাতের বিছানা, খোপে থাকবে বই খাতা, ওষুধপত্র 2-4টা হাতের কাছের দরকারি জিনিস যা। দেখে শুনে গুরুদেব খুব খুশি। বললেন, এই এত দিনে ঠিকটি হলো, যেমনটি চেয়েছিলুম। এই ঘরে আর ভিড় নয়, পালাও সব, কেউ ঢুকতে পাবে না। ওই শ্যামলীতে গিয়ে দেখাশোনা করব দুবেলা সকলের সঙ্গে, তবে হাজির থেকেও কাছাকাছি, শ্যামলী হতে বইটই এনে দিতে হবে মাঝে মাঝে। খান কয়েক বই নিয়ে গুরুদেব নতুন বাড়ি পুনশ্চতে এলেন। বললেন, টেবিলটাও না হয় আনো এখানে, ওষুধের শিশিগুলোও তো চাই। আচ্ছা, ছবির রঙগুলো যে ও বাড়িতে রইল, আমার যদি রাত্রির বেলা ছবি আঁকতে ইচ্ছে যায়, তখন তো ঘুম ভাঙিয়ে তোমায় তুলে আনতে পারি নে আমার অমুক অমুক রঙটা দিয়ে যাও বলে। রঙগুলি বরং তুমি এই ঘরেই এনে রাখো। এটা ওটা আনতে আনতে কয়েকদিনের মধ্যেই শ্যামলী খালি হয়ে গেল। গুরুদেব বললেন, পুনশ্চর এই পূব দিকের খোলা বারান্দাটা যদি কাঁচ দিয়ে ঘিরে দেয়, তবে কাঁচের ভিতর দিয়ে আমার দেখারও কোনো অসুবিধা হয় না, উপরন্তু ঘরের কিছু কিছু জিনিস ওখানে রাখতে পারি। পূবের বারান্দা কাঁচ দিয়ে ঘেরা হলো। গুরুদেব বললেন, দক্ষিণের বারান্দায় বৃষ্টির ছাঁট আসে, সারাদিন সেখানে বসে লিখি, জলের ছাঁটে অসুবিধা হয় কত। দক্ষিণের বারান্দাও কাঁচ দিয়ে ঘেরা হলো। পশ্চিম বারান্দায় উত্তুরে হাওয়া লাগে, তাতেও কাঁচ ঘেরা হলো। গুরুদেব বললেন, একটি ঘরে ভদ্রতা রাখা যায় না, কেউ এলে বসতে জায়গা দিতে পাইনে। এই দিকে একখানা ঘর যদি তোলা হয়, কেউ এলে অনায়াসে সেখানেই দেখাশোনা কথাবার্তা হতে পারে। দক্ষিণ পশ্চিম কোণে ঘর উঠল। গুরুদেব ঢাকা বারান্দা ছেড়ে সামনের খোলা বারান্দায় এলেন। সকালবেলা কিছুক্ষণ যেতে না যেতে মাথার উপরে রোদ এসে লাগে, গুরুদেবের কষ্ট হয়। সুরেন্দাকে বললেন, বারান্দার পূব দিকে যদি একটা খাড়া দেয়াল তুলে দাও, তবে রোদ আটকায় খানিকটা। সকালে বেশ কিছুক্ষণ এখানে বসেই কাটিয়ে দিতে পারি তাহলে, নয়তো তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়তে হয়, আমার ভালো লাগে না। বারান্দার পূব দিক জুড়ে খাড়া দেয়াল উঠল। পশ্চিম দিকের রোদ সারাটা বিকেল বারান্দা তাতিয়ে রাখে, বিকেলে বাইরে এসে বসা যায় না। এদিকেও এমনি একটা দেয়াল তুললে ক্ষতি কি? পশ্চিম দিকেও খাড়া দেয়াল উঠল। গুরুদেব সকালে বিকেলে 2 দেয়ালের ছায়ায় এসে আশ্রয় নেন। দিন যায়। একদিন বলে উঠলেন, এ কি হলো, আমি কি এই চেয়েছিলুম? আমি খোলামেলা নীল আকাশ দেখতে ভালোবাসি, আর আমাকেই কিনা এমনি করে চারদিক হতে ঘিরে রেখেছে। একটু আকাশ দেখতে পাইনে আমি, এমন দুরবস্থা হলো আমার। রথি, এবারে আমায় একটি ঘর করে দে, যাতে করে আমার আকাশ দেখায় বাধা না পড়ে। এক কাজ কর, 4টে উঁচু থামের উপরে একটা ঘর তোল, আমি সেখানে বসে বসে চারদিক দেখব। সিঁড়ি উঠতে নামতে গুরুদেবের কষ্ট হয়।
পাছে কেউ দোতলা ঘরের আপত্তি তোলে, গুরুদেব আগে হতেই ইঙ্গিতে তার সমাধান করলেন। বললেন, এ বাড়িতে একবার সিঁড়ি বেয়ে ওই যে উঠব, আর নামব না, ওখানেই থাকব। বিকেলে বিকেলে গুরুদেব পায়চারি করেন, উত্তরায়ণের আশেপাশে জায়গা খুঁজে বেড়ান। শেষে বললেন, না, এবারে আর জায়গা ঠিক করে বাড়ি করব না, বাড়ি তুলে তারপর জায়গা ঠিক করব। এই কঙ্করকুঞ্জই ভালো, কি বলিস? কত গাছ, কাটা পড়বে ভয়ে? না না, এগুলি বাঁচিয়ে বাঁচিয়ে বাড়ি উঠবে। গাছগুলি বাড়ির গায়ে গায়ে থাকলই বা ক্ষতি কি? পুনশ্চের পূব দিকে কঙ্করকুঞ্জে 4 থামের উপরে ঘর উঠল। সেঁজুতি বই বের হলো। গুরুদেব বললেন, এ বাড়ির নাম হবে সেঁজুতি। পুনশ্চ বইয়ের সঙ্গে পুনশ্চ বাড়ি হলো, সেঁজুতির সঙ্গে সেঁজুতি বাড়িও হবে। এক একটা বইয়ের সঙ্গে এক একটা বাড়ি। বিশ্বভারতী ফতুর হয়ে যাবে, কি বলিস? পরে সেঁজুতি নাম বদলে বাড়ির নাম দিলেন উদিচি। বললেন, পূব দিকের বাড়ি আমার, এই নামই ঠিক। উদিচিতে গিয়ে গুরুদেব খুব খুশি। পূব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিক খোলা, যত দূর দৃষ্টি যায়, কোনো বাধা নেই। গুরুদেব বললেন, এত বলে বলে ঠিক বাড়িটি হলো এতদিনে। এক সকালে গুরুদেব উপরের ঘর হতে নিচে নেমে এলেন। বাগানে বেড়াবেন একটু। বললেন, মাটি না ছুঁয়ে থাকতে কি পারি কখনো? মাটি যে আমি বড় ভালোবাসি। খানিক পায়চারি করে গুরুদেব ক্লান্ত হয়ে পড়লেন। থামের গোড়ায় গোড়ায় চওড়া করে সিমেন্টের যে সিট করা হয়েছিল, তার উপরে বসে পড়লেন। সোজা সোজা থামগুলি দেখে দেখে বললেন, এগুলি এমনিই পড়ে আছে, কোনো কাজে লাগছে না। অথচ এই থাম কয়টাকে ঘিরে দিলেই উপরের মতো বেশ একখানি ঘর হয়ে যায়। তাহলে আর কষ্ট করে বারে বারে আমায় ওপরে উঠতে হয় না। কোনোদিন ইচ্ছে হলো নিচে নামলুম, নিচেই রয়ে গেলুম। কয়দিন বাদে নিচের ঘরখানাও তৈরি হলো। উপরে নিচে 2খানা ঘর। যখন ইচ্ছে গুরুদেব নিচের ঘরে থাকেন, যখন ইচ্ছে উপরে ওঠেন। মনে মনে অপেক্ষা করছি এই উদিচিও বদলাবার দিন হয়ে এলো বলে। দেখি এবারে কি অজুহাত তোলেন গুরুদেব। সময় পেলেন না। সেই যে বছর শ্যামলীর ইউক্যালিপটাসে থোকা থোকা ফুল এলো, লেবু গাছে লেবু ধরল, জামের বোলে গাছ ভরল, ডালে ডালে আতা ফলল, পাতা ছেয়ে তেঁতুলের ছড়া নামল, গুরুদেব একদিন কালিম্পংয়ে রওনা হয়ে গেলেন। অসুস্থ হয়ে ফিরে এলেন। উদিচিতে আর এলেন না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org